প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আজকে একাদশ ও দ্বাদশ শ্রেণী জীববিজ্ঞান দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অ্যান্টিবডি। মানব দেহে কিভাবে অ্যান্টিবডি কি, অ্যান্টিবডি কিভাবে তৈরি হয়, কিভাবে কাজ করে, অ্যান্টিবডির গঠন ইত্যাদি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। অ্যান্টিবডি শব্দটি তোমরা অনেক আগে থেকেই হয়তো শুনে থাকবে। অ্যান্টিবডি হলো মূলত জীবদেহের প্রতিরক্ষা কাজ করে। আমরা এভাবে বলতে পারি, দেহের প্রতিরক্ষাতন্ত্র বা ইমিউন সিস্টেম থেকে উৎপন্ন এক ধরনের দ্রবণীয় গ্লাইকোপ্রোটিন, যা রোগ ব্যাধি সৃষ্টিকারী নির্দিষ্ট অ্যান্টিজেনকে ধ্বংস করে, তাকে অ্যান্টিবডি বলে। মোট কথা হলো, জীবদেহে রোগ জীবাণু ধ্বংস করে যে বস্তু, সেটাই হলো অ্যান্টিবডি। অর্থাৎ আমাদের দেহে যে ভাইরাস, ব্যাকটেরিয়া, এ ধরনের জীবাণু বা রোগ সৃষ্টিকারী জীবাণু প্রবেশ করে সেগুলোকে যে উপাদান ধ্বংস করে, সেটাই হলো অ্যান্টিবডি। অ্যান্টিবডি হচ্ছে, প্রত্যেকটি অ্যান্টিবডি হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন বা সংক্ষেপে আইজি সংক্ষেপে আইজি নামে বা ইমিউনোগ্লোবিউলিন নামে বিশেষ ধরনের একটি প্রোটিন অণু। অর্থাৎ অ্যান্টিবডি হলো একটি প্রোটিন অণু, আইজি। অ্যান্টিবডির গঠন, অ্যান্টিবডির গঠনে কিছু তারতম্য থাকলেও প্রত্যেক অ্যান্টিবডির মৌলিক গঠন একই রকম। এই মৌলিক গঠনটি, এখানে একটি অ্যান্টিবডির চিত্র আমি এঁকেছি, এটা তোমরা লক্ষ্য করো। এখানে দেখো, এটা ওয়াই আকৃতি। ওয়াই আকৃতির এর একটি অংশ হলো পরিবর্তনশীল অংশ, আর একটা হলো স্থায়ী অংশ। এখানে হালকা শৃঙ্খল থাকে ধরনের, এর মাঝখানে কবজা থাকে, আর এই দুইটা ওয়াই আকৃতির যে দুই পাশের অংশ থাকে, সেটাকে একটা বন্ড দ্বারা আটকানো থাকে, সেটা হলো ডাইসালফাইড বন্ড। ডাইসালফাইড বন্ড দ্বারা আটকানো থাকে, আর নিচের অংশকে বলা হয় ভারী অঞ্চল। এখানে একটি জিনিস নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, অ্যান্টিজেন। এটা কিন্তু অ্যান্টিবডির অংশ না, এটা হলো জীবাণু, অর্থাৎ ভাইরাস বা ব্যাকটেরিয়া, সেটা হলো অ্যান্টিজেন। অ্যান্টিবডি অ্যান্টিজেনকে কিভাবে নিজের মধ্যে নিয়ে নেয় এবং এই পরিবর্তনশীল অংশ নিজেকে পরিবর্তন করে অ্যান্টিজেনকে তার ভিতরে নিয়ে নেয়, যার জন্য অ্যান্টিজেন এই অ্যান্টিবডির ভিতরে ঢুকে যায় এবং অ্যান্টিজেন বা জীবাণু ধ্বংস হয়। এটা হলো মোটামুটি একটি অ্যান্টিবডি, এই হলো গঠন। এখন এই অ্যান্টিবডি ওই অ্যান্টিজেনকে অনেকটা লক অ্যান্ড কি সিস্টেমে আটকে ফেলে, তালা চাবি সিস্টেমে। এটা মনে রাখবে। এখানে আরেকটি বিষয় হলো, যে ভারী শৃঙ্খলের বা স্থায়ী অঞ্চলে অ্যামিনো অ্যাসিডের ক্রমের ভিত্তিতে অ্যান্টিবডি 5 ধরনের হলো পরিবর্তনশীল অঞ্চলের বা ভারী ও হালকা অঞ্চলের প্যারাটপে যখন জরুরি অবস্থায় বিশেষ বিশেষ জিন খণ্ডের বা সাবজিন এলোপাথারি বা র্যান্ডম সম্মিলনের ফলে পরিবর্তন ঘটে, তখন কোটি কোটি ভিন্ন ধরনের অ্যান্টিবডি সৃষ্টি হয়। অর্থাৎ এটা পরিবর্তনশীল অংশ পরিবর্তন হয়ে কোটি কোটি অ্যান্টিবডি সৃষ্টি হয়। এই বিজ্ঞানীদের ধারণা, এই বিষয়ে বিজ্ঞানীদের ধারণা হলো, মানুষের দেহে প্রায় 100 মিলিয়ন, মানুষের দেহে প্রায় 100 মিলিয়ন বা 10 কোটি ধরনের অ্যান্টিবডি উৎপন্ন হতে পারে। আমাদের জীবদ্দশায় 10 কোটি অ্যান্টিজেন
দেহে প্রবেশ করবে এবং তা করতে পারে তা অকল্পনীয়। এটা একটা মনে রাখার বিষয়। এখন অ্যান্টিবডির বিভিন্ন প্রকারভেদ আছে, প্রকারভেদ নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি না, তবে সাধারণত 5 ধরনের অ্যান্টিবডি দেখা যায়। অ্যান্টিবডির কার্য পদ্ধতি, কিভাবে অ্যান্টিবডি কাজ করে, এটা হলো একটা মুখ্য বিষয়। অ্যান্টিবডি মানব দেহে 3টি উপায়ে কাজ করে। অ্যান্টিবডি মানব দেহে 3টি উপায়ে কাজ করে। একটা হলো অ্যান্টিজেনের বা জীবাণুর বিরুদ্ধে প্রত্যক্ষ আক্রমণ, একটি হলো অ্যান্টিজেনের বিরুদ্ধে বা জীবাণুর বিরুদ্ধে প্রত্যক্ষ আক্রমণ করে, আরেকটি হলো 2 নাম্বার হলো কমপ্লিমেন্ট প্রোটিন সক্রিয়করণ, অর্থাৎ কমপ্লিমেন্ট প্রোটিনকে সক্রিয় করে। নাম্বার 3 সংক্রমণের বিস্তার প্রতিরোধ করে, সংক্রমণের বিস্তার প্রতিরোধ করে। এখানে অ্যান্টিজেনের বিরুদ্ধে যেটা প্রত্যক্ষ আক্রমণ, অর্থাৎ নাম্বার 1, সেটি হলো রোগ সৃষ্টিকারী বহিরাগত জীবাণু বা অণুকণাকে সরাসরি আক্রমণ করে নিশ্চিহ্ন করা অন্যতম প্রধান কার্য পদ্ধতি। এটা আবার 3 ভাবে এই প্রত্যক্ষ আক্রমণ, 3টি অ্যান্টিবডি প্রত্যক্ষ আক্রমণ 3টি প্রক্রিয়ায় বা 3 ভাবে পরিচালনা করে। একটা হলো স্তূপীকরণ, স্তূপীকরণ বা অ্যাগ্লুটিনেশন, অর্থাৎ যে প্রক্রিয়ায় রক্ত বা লসিকায় সুনির্দিষ্ট অ্যান্টিজেন ও অ্যান্টিবডির মধ্যে বিক্রিয়ার ফলে রোগ সৃষ্টিকারী বহিরাগত অণুজীব বা অণুকণাকে দলা পাকিয়ে নিশ্চল এবং নিষ্ক্রিয় হয়ে পড়ে তাকে স্তূপীকরণ বলে। অর্থাৎ জীবাণুকে দলা পাকিয়ে ফেলে, জীবাণুকে ছোট করে ফেলে বা জীবাণুকে তার মধ্যে নিয়ে আটকে ফেলে এবং সেটাকে স্তূপীকরণ বলে বা অ্যাগ্লুটিনেশন বলে। আরেকটা পদ্ধতি আছে অধঃক্ষেপণ বা প্রিসিপিটেশন, অধঃক্ষেপণ বা প্রিসিপিটেশন। অধঃক্ষেপণ বা প্রিসিপিটেশন, তোমরা কেমিস্ট্রিতে অধঃক্ষেপণ নিশ্চয়ই পড়েছ। অধঃক্ষেপণ বা প্রিসিপিটেশন এই প্রক্রিয়াতে কি করে, অ্যান্টিজেন আণবিক যৌগ বা প্রিসিপিট অ্যান্টিবডির সঙ্গে বিক্রিয়ার ফলে বড় জালিকাকার ও অদ্রবণীয় বস্তু হিসেবে অধঃক্ষিপ্ত হয়ে তাকে অধঃক্ষেপণ বলে। এই পদ্ধতিতে অর্থাৎ অধঃক্ষিপ্ত অ্যান্টিজেন এবং অ্যান্টিবডিকে দলাকে খুব সহজে ফ্যাগোসাইটিক কোষ গ্রাস করে দেহকে রোগমুক্ত রাখে। ফ্যাগোসাইটিক কোষ এটাকে গ্রাস করে গিলে ফেলে আস্তে আস্তে এভাবে গিলে ভিতরে নিয়ে আসে এটাকে ভিতরে আটকে ফেলে এবং এটাকে ভিতরে দলা পাকিয়ে ফেলে অ্যান্টিজেনকে, মানে জীবাণুকে। অ্যান্টিজেন মানে জীবাণু, অ্যান্টিজেন মানে জীবাণুকে আটকে ফেলে। এরপর আরেকটা পদ্ধতি আছে কমপ্লিমেন্ট প্রোটিন সক্রিয়করণ। কমপ্লিমেন্ট প্রোটিনকে সক্রিয়করণ করে, এই কমপ্লিমেন্ট প্রোটিন সক্রিয়করণ করে কিভাবে, অন্তত 20 ধরনের প্লাজমা প্রোটিনে গঠিত এমন একটি আন্তঃসম্পর্কিত গ্রুপ বা যা নিষ্ক্রিয়ভাবে রক্তে সংবহিত হয়ে বিভিন্ন প্রতিরক্ষা পদ্ধতিকে সাহায্য করে তাকে কমপ্লিমেন্ট সিস্টেম বা কমপ্লিমেন্ট বলে। অ্যান্টিবডির কাজের ক্ষেত্রে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ্ধতি হিসেবে স্বীকৃত। কোনটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হিসেবে স্বীকৃত? কমপ্লিমেন্ট প্রোটিন সক্রিয়করণ। কমপ্লিমেন্ট প্রোটিন সক্রিয়করণ এটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ্ধতি। এরপর আরেকটি পদ্ধতি যেটা আছে, আগেই বলেছি, সংক্রমণের বিস্তার প্রতিরোধ। সংক্রমণের বিস্তার প্রতিরোধ কিছু অ্যান্টিবডি, বিশেষ করে আইজিই প্রদাহ সারার বিষয়টিকে ত্বরান্বিত করে।
যে কোনো ক্ষতস্থানে প্রদাহের যে 4টি মৌলিক ও ধারাবাহিক বাহ্যিক লক্ষণ প্রকাশিত হয় তা হচ্ছে ক্ষতস্থানটি লাল হয়ে যায়, জায়গাটি গরম হয়, ফুলে যায় এবং সর্বশেষ ব্যথা প্রকাশ ঘটায়। প্রদাহের কারণে ক্ষতস্থানে এমনভাবে পরিবর্তন ঘটে যার ফলে বহিরাগত জীবাণু আর ছড়াতে পারে না। এভাবে মাস্কোষ ও বেসোফিলের ক্ষরণে প্রদাহ সৃষ্টি হয়ে সংক্রমণের বিস্তার রুদ্ধ করে দেয়। সংক্রমণের বিস্তার রুদ্ধ করে দেয়। তাহলে অ্যান্টিবডির কার্যপদ্ধতি কয় প্রকার? আমরা অ্যান্টিবডির কার্যপদ্ধতি কয় প্রকার জানলাম? 3 প্রকার। অর্থাৎ অ্যান্টিজেনের বিরুদ্ধে বা জীবাণুর বিরুদ্ধে প্রত্যক্ষ আক্রমণ, কমপ্লিমেন্ট প্রোটিন সক্রিয়করণ এবং সংক্রমণের বিস্তার প্রতিরোধ। এবার আমরা অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি বা অ্যান্টিবডি এবং অ্যান্টিজেনের কিছু পার্থক্য নিয়ে আলোচনা করছি। অ্যান্টিবডি মানে কি? জীবাণুকে ধ্বংস করে। আর অ্যান্টিজেন জীবাণু অর্থাৎ ভাইরাস, ব্যাকটেরিয়া, এগুলো হলো অ্যান্টিজেন। আর অ্যান্টিবডি হলো বহিরাগত জীবাণুকে যারা ধ্বংস করে। অ্যান্টিবডি রাসায়নিক প্রকৃতিতে কেবলমাত্র প্রোটিন, অর্থাৎ অ্যান্টিবডি হলো মূলত প্রোটিন। অ্যান্টিবডি হলো মূলত প্রোটিন। আর অ্যান্টিজেন রাসায়নিক প্রকৃতিতে প্রোটিন, পলিস্যাকারাইড ও গ্লাইকোপ্রোটিন। পরাগরেণু, ডিমের সাদা অংশ, রক্তকণিকা ইত্যাদিতেও অ্যান্টিজেন বলে বিবেচিত হয়। মনে রাখবে। তাহলে অ্যান্টিবডি হলো শুধুমাত্র প্রোটিন। আর অ্যান্টিজেন বা জীবাণুতে কি কি থাকে? প্রোটিন, পলিস্যাকারাইড, গ্লাইকোপ্রোটিন। আচ্ছা, আমরা এখন যেটা নিয়ে সবচেয়ে পৃথিবীতে আলোচনা হচ্ছে কি? এটা কি ভাইরাস? করোনা ভাইরাস। করোনা ভাইরাস কি অ্যান্টিজেন না অ্যান্টিবডি? অবশ্যই করোনা ভাইরাস হলো অ্যান্টিজেন। আরেকটি অ্যান্টিজেন আর অ্যান্টিবডির আরেকটি পার্থক্য হলো অ্যান্টিবডি অধিকাংশ সময় প্লাজমায় অবস্থান করে, কোষের প্লাজমায় অবস্থান করে অ্যান্টিবডি। আর অ্যান্টিজেন লোহিত কণিকার উপরিভাগে বা অণুজীবের উপরিতলে অবস্থান করে। অণুজীবের উপরিতলে অবস্থান করে বা লোহিত কণিকার উপরিতলে অবস্থান করে। অ্যান্টিজেনের অনুপস্থিতিতেই কেবলমাত্র অ্যান্টিবডি সৃষ্টি হয়। অ্যান্টিজেনের উপস্থিতিতেই কেবলমাত্র অ্যান্টিবডি সৃষ্টি হয়। এর স্বকীয় কোনো উপস্থিতি নেই। অর্থাৎ আপনার প্রয়োজন ছাড়া মানবদেহে বা জীবদেহে অ্যান্টিবডি তৈরি হয় না। অ্যান্টিজেন উপস্থিত হলেই কেবল অ্যান্টিবডি তৈরি হয়। আর অ্যান্টিজেনের সক্রিয় অবস্থান আছে, এরা মূলত অণুজীব বা প্রকৃত বস্তু। জীবদেহ রক্ষায় অ্যান্টিবডি ভূমিকা পালন করে। এরা রক্ষণাত্মক, অর্থাৎ জীবদেহকে রক্ষা করার জন্য অ্যান্টিবডি হলো সৈনিকের মতো কাজ করে। অ্যান্টিবডি সৈনিকের মতো কাজ করে, অর্থাৎ জীবাণুকে, মানবদেহে প্রবেশকারী জীবাণুকে অ্যান্টিবডি ধ্বংস করে। আর অ্যান্টিজেন হলো জীবদেহে অনাক্রমতার সৃষ্টিতে অ্যান্টিজেন উদ্দীপনা সৃষ্টি করে। এরা ধ্বংসাত্মক বা ক্ষতিকারক। অ্যান্টিজেন হলো ক্ষতিকারক আর অ্যান্টিবডি হলো উপকারী। মানে অ্যান্টিজেন হলো বাইরে থেকে সচরাচর প্রবেশ করে দেহে, আর অ্যান্টিবডি হলো সেই জীবাণুকে ধ্বংস করে। এই হলো অ্যান্টিবডি এবং অ্যান্টিজেনের মূলত পার্থক্য। আমরা তাহলে এই অ্যান্টিবডি এবং অ্যান্টিজেন সম্পর্কে মোটামুটি একটি ধারণা পেয়েছি। এখন আমরা আলোচনা করব ভ্যাকসিন নিয়ে। ভ্যাকসিন নিশ্চয়ই তোমরা সবাই টিকা বা ভ্যাকসিনের নাম শুনেছ। সচরাচর আমরা টিকা বলে থাকি, টিকাই হলো ভ্যাকসিন। এডওয়ার্ড জেনার 1796, এডওয়ার্ড জেনার 1796 অর্থাৎ 1796 খ্রিস্টাব্দে গুটি বসন্তের টিকা বা ভ্যাকসিন আবিষ্কার করেন।
সর্বপ্রথম 1796 খ্রিস্টাব্দে ডক্টর এডওয়ার্ড জেনার গুটি বসন্ত বা মলপক্সের ভ্যাকসিন আবিষ্কার করে যুগান্তরকারী ভ্যাকসিন বিপ্লব ঘটান। এরই ধারাবাহিকতায় আজ দ্বিতীয় জেনারেশনের ভ্যাকসিন হিসেবে হেপাটাইটিস বি ভ্যাকসিন উৎপন্ন করা হয়েছে। হেপাটাইটিস বি ভ্যাকসিন উৎপন্ন করা হয়েছে। হেপাটাইটিস বি ভ্যাকসিন উৎপন্ন করা হয়েছে। এটা হলো সেকেন্ড জেনারেশন বা দ্বিতীয় জেনারেশনের ভ্যাকসিন। তবে একটা বিষয় মনে রাখবে, এইডস রোগের নাম আমরা সবাই শুনেছি বা জানি, জীবনঘাতী রোগ, মরণঘাতী রোগ। এইডস এর ভ্যাকসিন অদ্যাবধি আবিষ্কৃত হয়নি। এইডস এর ভ্যাকসিন এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি। করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের জন্য সারা বিশ্বব্যাপী বিজ্ঞানীরা চেষ্টা চালাচ্ছে, এটাও এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি। ভ্যাকসিনের ফলে মানব দেহে এমন সব রোগ থেকে রক্ষা পায় যা থেকে অসুখ বিসুখ শুধু নয়, দেহের পঙ্গুত্ব থেকে মানুষকে ভ্যাকসিন রক্ষা করে। আমাদের ইমিউন তন্ত্রকে বাড়তি শক্তি যোগাতে ভ্যাকসিন সক্রিয়ভাবে কাজ করে। এর মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ হলো, যেমন অধিকাংশ ভ্যাকসিন রোগ সৃষ্টিকারী মৃত বা দুর্বল জীবাণুর সামান্য অংশ থাকে। দেহে রোগ সৃষ্টি করতে পারে এমন সক্রিয় জীবাণু থাকে না। কোনো কোনো ভ্যাকসিনে জীবাণু একেবারেই থাকে না, অর্থাৎ ভ্যাকসিনে দুর্বল জীবাণু থাকতে পারে, আবার কোনো কোনো ভ্যাকসিনে জীবাণু একেবারেই থাকে না। জীবাণুর অংশবিশেষ সব ভ্যাকসিন যে দেহে প্রবেশ করে অ্যান্টিবডির মাধ্যমে ওই নির্দিষ্ট জীবাণুর প্রতি দেহকে অনাক্রম্য করে তোলে। এসব অ্যান্টিবডি নির্দিষ্ট রোগ সৃষ্টিকারী জীবাণুকে ফাঁদে ফেলে হত্যা করে। এই হলো ফাঁদ। একটু আগে তোমরা দেখেছ, ফাঁদের মতো করে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণুকে ভিতরে নিয়ে আসে অ্যান্টিবডি বা ভ্যাকসিন নিয়ে এসে সেটাকে জীবাণুকে বা অ্যান্টিজেনকে ধ্বংস করে। মানুষের দুভাবে অ্যান্টিবডি উৎপন্ন হতে পারে। একটা হলো অসুস্থ হলে ভ্যাকসিন তৈরি হতে পারে, আর একটা হলো ভ্যাকসিন নিলে বা টিকা নিলে। দুইভাবে, একটা যদি জীবাণু দ্বারা আক্রান্ত হয় শরীরে আপনি ভ্যাকসিন তৈরি হয়, আর একটা হলো ভ্যাকসিন শরীরে নিতে হয়। আমরা শিশুকালে সব শিশুকে বিভিন্ন প্রকারের টিকা দিয়ে থাকি বা ভ্যাকসিন দেওয়া হয়ে থাকে। এটা তোমরা সবাই জানো। ভ্যাকসিন গ্রহণের ফলে সৃষ্ট অ্যান্টিবডি দেহে দীর্ঘদিন বা আজীবন উপস্থিত থাকে। আজীবন উপস্থিত থাকতে পারে ভ্যাকসিন, বা নির্দিষ্ট বয়স পর্যন্ত বা নির্দিষ্ট সময় উপস্থিত থাকে। অ্যান্টিবডিগুলো জানে কিভাবে জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ করে জয়ী হতে হয়। ভ্যাকসিন নেওয়ার ফলে ভবিষ্যতে যদি আসল জীবাণু যদি দেহে প্রবেশ করে, তাহলে অ্যান্টিবডির কৌশল দেহের প্রতিরক্ষা তন্ত্র জীবাণু ধ্বংসে সক্রিয় হয়। অনেক ভ্যাকসিন আছে যা একবার নিলে আজীবন দেহে কর্মক্ষম থাকে। তবে অনেকগুলো ভ্যাকসিন আছে যা আজীবন দেহে থাকে, তবে মাঝে মধ্যে অতিরিক্ত ডোজ বা বুস্টার শট নিতে হয়। কিছু ভ্যাকসিন আছে মিশ্র ভ্যাকসিন নামে পরিচিত। এক্ষেত্রে কয়েকটি রোগের ভ্যাকসিন যুক্ত করে দেহে প্রবেশ করানো হয়। কয়েকটা রোগের ভ্যাকসিন একত্র করে দেহে প্রবেশ করানো হয়, সেটা হলো মিশ্র ভ্যাকসিন। যেমন MMR এটা একটা মিশ্র ভ্যাকসিন। MMR মানে কি? মিসলেস, মাম্পস এন্ড রুবেলা। এই তিনটে একসাথে করে মিশ্র ভ্যাকসিনের নাম হলো মিশ্র ভ্যাকসিন। এভাবে তাহলে ভ্যাকসিন কি করে আমাদের মানব দেহকে বা জীব দেহকে অসুখ বিসুখ থেকে রক্ষা করে। এখানে মনে রাখবে একটা বিষয়, ভ্যাকসিনের যে প্রয়োজনীয়তা বা গুরুত্ব,
আমরা আজকে উপলব্ধি করছি এই করোনা ভাইরাস লক্ষ লক্ষ মানুষের জীবনকে ধ্বংস করে দিয়েছে, মানুষের মৃত্যু ঘটাচ্ছে এবং সারা পৃথিবীতে আতঙ্ক সৃষ্টি করে পৃথিবী বলতে গেলে অচল করে দিয়েছে। কাজেই ভ্যাকসিনের গুরুত্ব অত্যাধিক। শৈশবে এবং কৈশোরকালে সাধারণত ভ্যাকসিন নেওয়া হয়ে থাকে। পোলিও, টাইফয়েড, ডিপথেরিয়া, অন্যান্য মারাত্মক জীবন ঝুঁকিপূর্ণ ও আজীবন কষ্টকর রোগব্যাধির কবল থেকে নিজের বংশধরকে বাঁচাতে সবাই তৎপর থাকে। সুস্থ পরিবার ও জাতি গঠনে সুস্থ সবল বংশধর প্রয়োজন। পৃথিবীকে সুন্দরভাবে গঠন করতে বা জাতি গঠনের জন্য বা পরিবার গঠনের জন্য বা ব্যক্তি জীবনে সুস্থ জীবন অত্যন্ত প্রয়োজন। এই সুস্থ জীবনের জন্য বা সুস্থ জাতি গঠনের জন্য বা সুস্থ পৃথিবী গঠনের জন্য ভ্যাকসিন আজ খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে বা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আজকে যদি আমরা করোনার ভ্যাকসিন আবিষ্কার করতে পারি তাহলে পৃথিবী আবার কর্মচঞ্চল্য ফিরে পাবে। কাজেই ভ্যাকসিনের বিষয়টি আমাদের অত্যন্ত গুরুত্ব সহকারে জানতে হবে এবং ভ্যাকসিন প্রত্যেককে যথাসময়ে নিতে হবে। এখানে একটি বিষয় আরেকটু মনে রাখবে, ভ্যাকসিনের তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। কোনো কোনো ভ্যাকসিনে খুব যৎসামান্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে। তাহলে আমাদের মনে রাখতে হবে আমরা আমাদের শিশু কিশোরদের যথাসময়ে যাতে ভ্যাকসিন নেয় সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। এটা জাতি গঠনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আজকে আমরা কি আলোচনা করলাম বা কি জানলাম? একটা হলো অ্যান্টিবডি সম্পর্কে আমরা জানলাম, অ্যান্টিবডি জানতে গিয়ে অ্যান্টিজেন সম্পর্কে জানলাম, অ্যান্টিবডি কিভাবে গঠিত হয় সেটা জানলাম, অ্যান্টিবডির কার্যপদ্ধতি। এরপর হলো ভ্যাকসিন বা টিকা সম্পর্কে আমরা জানতে পেরেছি এবং টিকা কেন কিভাবে তৈরি হয়, কি টিকা কিভাবে ব্যবহার করা হয়, টিকা কি কাজে লাগে এবং এর প্রয়োজনীয়তা, গুরুত্ব ইত্যাদি সম্পর্কে জানলাম। শিক্ষার্থীবৃন্দ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, গড়ে থাকো এবং করোনা মুক্ত আমরা যাতে জীবনযাপন করতে পারি সেদিকে সবাই সচেতনভাবে সজাগ দৃষ্টি রাখো। ধন্যবাদ সবাইকে।